বাংলায় 3 রকমের ছন্দের একটা হিসেব আছে, 3 রকমের ছন্দ। একটা হচ্ছে পুরনো নামই বলি ছড়ার ছন্দ। এই ছড়ার ছন্দ তোমরা সবাই জানো, যারাই ছড়া পড়েছ, ছেলেবেলা থেকে ছড়া শুনেছ। চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, কদম তলায় কে, হাতি নাচছে, ঘোড়া নাচছে, সোনামণির বেয়ে, আকাশ জুড়ে মেঘ করেছে রঙের ওপর রং, মন্দিরেতে কাঁসর ঘণ্টা বাজল ঢং ঢং। এরকম অজস্র ছড়া, রবীন্দ্রনাথের ছেলে ভোলানো ছড়ার সংকলন আছে, যোগীন্দ্রনাথ সরকারের ছড়ার ছবি বই ছড়ার সংকলন আছে, অজস্র ছড়ার ছন্দে কবিরা কবিতাও লিখেছেন। রবীন্দ্রনাথ সিরিয়াস কবিতা ছড়ার ছন্দে। আকাশ জুড়ে মেঘ করেছে শুধু নয়, তিনি পুরবীতে লিখেছেন, যারা আমার সাঁঝ সকালের গানের দ্বীপে জ্বালিয়ে দিল আলো আপন হিয়ার পরশ দিয়ে, এই জীবনের সকল সাদা কালো, যাদের আলো ছায়ার লীলা, সেই যে আমার আপন মানুষগুলো। এরকম পুরবীতে শেষকালে পুরবী মহুয়া অনেক কাব্যে তিনি ছড়ার ছন্দে কবিতাও লিখেছেন। হালকা কবিতা নয়, সিরিয়াস কবিতা। ছড়ার ছন্দ একসময় হালকা ছেলে ভোলানো এই করা হতো, রবীন্দ্রনাথ সেটাকে লিফট করে সিরিয়াস কবিতায় নিয়ে আসেন। অনেক আগেই সেটা শুরু করছেন, খেয়া টেয়া থেকে শুরু করেছেন। এই ছড়ার ছন্দ প্রথমে ভাগটা করি। ছন্দ একটা পড়তে গেলেই দেখবেন নিয়ম মতো থামছি এক জায়গায়, একটা লাইনে নিয়ম মতো থামছি, যে কোনো কবিতা পড়তে গেলেই। ছড়ার ছন্দটা সবচেয়ে সোজা বলে আমি সেইটে আগে বলছি, যে ওই যে আকাশ জুড়ে মেঘ করেছে রঙের ওপর রং, এই লাইনটাতে আকাশ জুড়ে মেঘ করেছে রঙের ওপর রং, 3টে জায়গায় সমান সমান জায়গায় থামছি। আকাশ জুড়ে মেঘ করেছে রঙের ওপর, রংটা ছোট হয়ে যাচ্ছে, সেটা ছেড়ে দিচ্ছি। কবিতার লাইনে ওরকম হয়, ছোট একটা জিনিসে শেষ হয়। তো আকাশ জুড়ে মেঘ করেছে রঙের ওপর, এই ব্যাপারটা নিয়ে একটু মাথা ঘামানো যাক। এগুলো সমান সমান হচ্ছে বলেই তো তালটা আসছে। আকাশ জুড়ে মেঘ করেছে রঙের ওপর, রংটা তেমনি চাঁদ উঠেছে, ফুল ফুটেছে কদম তলায়, খোকা যাবে শ্বশুর বাড়ি সঙ্গে যাবে, কেমন? তা এই যে সমান সমান জায়গায় আমরা থামছি, সমান দৈর্ঘ্যের খণ্ড, এগুলোকে পর্ব বলে, সবাই জানো পর্ব। এটা কাজে ভালো না দেখতে ভালো? কাজে ভালো। এই যে সমান সমান জায়গায় থামছি কবিতার লাইনে, এটাকে বলে পর্ব। এখন কানে তো সমান সমান লাগছে, ছন্দের একটা অঙ্কের হিসেব তো করতে হবে, কেন সমান সমান লাগছে। ছন্দে একটা অঙ্কের, খুব কঠিন অঙ্ক নয়, অঙ্কের হিসেব করতে হয়। প্রত্যেকটা 4 মাত্রা, ছড়ার ছন্দে প্রায় ব্যতিক্রমহীন ভাবে, ব্যতিক্রম যে নেই তা নয়, আছে। অন্তমিল থাকলেই ছন্দ হয় না।
আজকে মেঘনাদবধ কাব্যে কোথাও অন্তমিল নেই। অমিত্রাক্ষর ছন্দে লেখা, তা কি ছন্দের কবিতা নয়? অবশ্যই। রবীন্দ্রনাথের কোনো কবিতা এরকম নেই, ছন্দের সমস্ত রকম এক্সপেরিমেন্ট তো রবীন্দ্রনাথ করে গেছেন, কিন্তু এমন কোনো কবিতা নেই যে কবিতাটার থেকে আমি শুধু ছন্দটা নিয়ে বাড়ি আসি। এখন অজস্র কবিতা এই র্যাপ গানের মতো, এই রকের নামে, জ্যাজের নামে, র্যাপের নামে যেগুলো চলে, কতগুলো আওয়াজ আমরা কানে নিয়ে চলে আসি। আমি ওনাকে জিজ্ঞেস করেছি এখান থেকে কি পাও, তারা বলে ক্রেজটা এমন তৈরি হয়ে গেছে, শিল্পী মঞ্চে উঠে গালাগাল দিলেও মনে হয় আমাদের উসুল হয়ে গেল পয়সা। এটা শুধু দর্শকের বা শ্রোতার বিপদ নয়, এটা শিল্পীরও বিপদ, শিল্পেরও বিপদ। শুধু বিঘে দুই ছিল মোর ভুই, বাকি সবই গেছে ঋণে, বাবু কহিলেন বুঝেছ উপেন, এ জমি লইব কিনে। এর মতো ছত্রে ছত্রে মিল কোথায়? মনে ভাবিলাম মোরে ভগবান রাখিবে না মোহ গর্তে, তাই লিখে দিল বিশ্ব নিখিল দুবিঘার পরিবর্তে। রবীন্দ্রনাথের প্রত্যেকটা গানও নিখুঁত ছন্দে লেখা। একটা গানেও উনি গানের মানে কি বলবো, এখন যারা লিরিক লিখতে আসে তারা বলে গানের ক্ষেত্রে তো ওটা সুরে মিলিয়ে দেবে, সে ছন্দ জানেও না, একদিন প্র্যাকটিসও করেনি, সে লিখতে শুরু করে দিয়েছে, লিখতে আরম্ভ করে দিয়েছে। তো এটাও রবীন্দ্রনাথের একটা চমৎকার কথা আছে, অশিক্ষিত পটুত্ব। সবসময় আমরা শুধু ভাবছি আমরা একটা বিভৎস অঙ্ক রেসের মধ্যে এসে দাঁড়িয়েছি, যে অঙ্ক রেসে দুটো কাজ করতে হতো, অঙ্কটা ঠিক করতে হতো, আবার দৌড়ে প্রথম হতে হতো। আমরা ভাবছি আমরা দৌড়ে প্রথম হচ্ছি, কিন্তু আমাদের অঙ্কগুলো যে সব ভুল, আমরা যে অঙ্কগুলো ভুল করে রেখেছি এইটা আমাদের মনে নেই। আগে অঙ্কটা বসে ঠিক করো, তা তুমি যদি দৌড়ে সপ্তমও হও প্রাইজটা তোমার কাছেই আসবে, কারণ বাকি আগের 6 জন যদি অঙ্কটাই ভুল করে থাকে। অঙ্কটা করার দিকে মন নেই, শুধু আমি ডাক পাইনি ও পেলো, হয় অনেক সময় হয়েছে। আমি তো আমার কথাই বললাম, আমার মাকে পিজি হসপিটালে ভর্তি করতে পারিনি আমি আমার বিরুদ্ধ রাজনৈতিক মতের জন্য, এর থেকে বড় শাস্তি কি হতে পারে? কিন্তু তার মানে এটা নয় যে সব খারাপ হয়েছে, কেউ ভাবতে না। অনেক অযোগ্যও যেমন সুযোগ পেয়েছে, অনেক যোগ্যও পেয়েছেন, মানুষই তো ডাকে। এবার কেউ কেউ তার মতো করে নিজের এতে রেখেছে, স্বজন পোষণ হয়েছে, সব যুগে সবকালে হয়েছে, এখানেও হয়েছে। কিন্তু আমি নিজের উত্তরণের জন্য কতটা করতে পারছি? এই ছন্দের কবিতার ছন্দ কিন্তু একটা আপন উত্তরণের কথাও বলে। যদি মরে যাই ফুল হয়ে যেন ঝরে যায়, যে ফুলের নেই কোনো ফল, যে ফুলের গন্ধই সম্বল, যে গন্ধের আয়ু একদিন, উতরল রাত্রিতে বিলীন। যে রাত্রি তোমার দখলে আমার সর্বস্ব নিয়ে চলে, যে রাত্রি তোমার দখলে, আমার রাত্রি তোমার দখলে আমার সর্বস্ব নিয়ে জ্বলে, আমার সত্তাকে করে ছাই, ফুল হয়ে যেন ঝরে যায়। এর চেয়ে বড় প্রেমের কবিতা, ছন্দের কবিতা অরুণ কুমার সরকারের লেখা। আপনি 20 জন নতুনকে জিজ্ঞেস করুন অরুণ কুমার সরকারকে, নামটা বলতে পারবে না, জানেন না। একজনের নাম বললে বলতে পারবে, অভিরূপ সরকার, যিনি বিয়ে দেননি তার বাবা। কিন্তু কথা হচ্ছে, আমার জোকস অ্যাপার্ট, কিন্তু হ্যাঁ ও তাই কিন্তু অরুণ কুমার সরকার বাংলার একজন অনিবার্য কবি। আমরা আগা পাঁচতলা সব বুঝতে পারি, ভক্তেরা সামান্য পারে। এই যে সামান্য পারেটায়, এটাও কিন্তু এই স্যার যে ব্যাকরণটা বলে গেলেন তার মধ্যেই, কিন্তু এই যে উচ্চারণটা, আমরা আগা 4, পাঁচতলা সব 4 বুঝতে পারি, ভক্তেরা সাটা কিন্তু এখানে কিন্তু একটা আওয়াজ সন্ধি হয়ে যাচ্ছে। ভক্তেরা বলে কোনো শব্দ হয় না, কিন্তু ভক্তেরা মান্য পারে। এই যে দোলাটাই, দোলার মধ্যে দিয়ে যে একটু কেটে দেওয়া, এইটা নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কবিতা। এটাই তো একজন কবির এই মাধুর্য, যেটা একজন আবৃত্তিকার তুলে আনবে। পাশে দাদা রামচন্দ্র আছে, ভাই ভরতের তেমন কোনো সমস্যা নেই, শুধু খানিকক্ষণ পাদুকাটা রাখলেই হলো সিংহাসনে। তো সেই হিসেবে আমার কাজটা, আমরা আসলে কাজটাকে দুটো ভাগে মোটামুটি, খুব বেশি আমরা বুঝতেও পারিনি, কিন্তু আমরা আলোচনা করে যেটুকু ভেবে নিয়েছি সেটা বলছি। মানে আসলে তো আমরা সবাই আবৃত্তিই শিখতে এসেছি, আবৃত্তিই করতে চাই, মোটামুটি মনে হয় তাই আমরা যারা এখানে সবাই এসেছি।
তো আমাদেরকে একটু ব্যাকরণটা জানতে হবে, কবির অভিপ্রায়টাও জানতে হবে, যেটা আমরা পরপর ডক্টর পবিত্র সরকারের কাছে এবং বিনায়কের কাছে আমরা জানলাম। কিন্তু তারপর আমাদের জানতে হবে যে আবৃত্তিতে ছন্দটা আমরা কিভাবে কাজে লাগাবো। এটাই আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো প্রাথমিকভাবে যে আমাদের আবৃত্তিতে এই ছন্দটা যেন প্রতিষ্ঠা পায়, এটা খুব গুরুত্বপূর্ণ। এবং তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে শ্রোতারা, যে কথাটা বারবার একটু আগে বিনায়ক বলল, সবার উপরে শ্রোতারা যেন উপভোগ করেন। তো এইটা আমাদের ছন্দচর্চার মূল। এবং অবশ্যই আমাদের কবির অভিপ্রায়টা জানতে হবে। কবি ছন্দটা মানে আসলে একটা ছন্দ, আমরা এর মধ্যে অনেকেই ছন্দ সম্পর্কে জানেন, যারা একেবারেই নবিশ তারাও আজকে জেনে নিলেন স্যারের কাছে যে কাকে অক্ষরবৃত্ত বলে, কাকে মাত্রাবৃত্ত বলে, কাকে 4 মাত্রা, কাকে 5 মাত্রা বলে, সব জেনে নিয়েছেন। কিন্তু ওই যে বিনায়ক এই শেষে তার নিজের কবিতাটা বললো, এটা 5 মাত্রায় লিখেছি। তো 5 মাত্রায় তিনি কেন লিখলেন? তিনি এটা 6 মাত্রায় কেন লিখলেন না? তিনি এটা স্বরবৃত্ত বা দলবৃত্তে কেন লিখলেন না? এই ব্যাপারটাও আমাদের উপলব্ধি করার দরকার আছে। কবির অভিপ্রায়টা কি, সেটা যদি আমরা উপলব্ধি করতে পারি, তাহলে আমাদের গলায় ছন্দটা কিন্তু আমরা অনেকটা বাজিয়ে তুলতে পারবো। কবির অভিপ্রায়টা যদি আমরা জানতে পারি, বুঝতে পারি। জানতে পারি মানে কবির সাথে তো আর সবসময় দাদা ভাইয়ের সম্পর্ক নয় আমাদের, তো অনেক কবি আমাদের চলে গেছেন। তো সেই হিসেবে আমাদেরকে পড়ে পড়ে বুঝে যত পড়তে পারবো তত বুঝতে পারবো। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো, ছন্দ মানে ওই মাপ মাত্রা কাটা নয়। ছন্দ মানে ধ্বনি। শেষ অবধি ছন্দ মানে ধ্বনি। ধ্বনিটা বাজতে হবে, ধ্বনিটা বাজতে হবে এবং একটা সুষমা মণ্ডিতভাবে বাজতে হবে। ছন্দের কবিতার মধ্যে সবসময় একটা সঙ্গীতময়তা থাকে, কম বেশি। সেই সুষমাটাকে, সঙ্গীতময়তাটাকে আমাদেরকে বুঝতে হবে এবং সেটা গলায় বোঝাতে হবে। তা নয় যে এরকম আগেই বলা হয়েছে কথাটা যে সবসময় ঝনঝন করে ছন্দ বাজবে, তা নয়, কিন্তু ওই মাত্রাটা আমাদের ধরে রাখতে হবে। আর এবার যে কথায় আসবো, যেটা আমি বলবো সেটা হচ্ছে যে আমরা এই যে প্রত্যেকটা ছন্দের একটা সবার জন্য জানার, প্রাথমিকভাবে যেটা জানার, সেটা অনেকেই, অনেক সিনিয়র মানুষ আছেন যারা জানেন বিষয়টা, তবু আমাদেরকে পুনরাবৃত্তি করতে হবে সবার জন্য। সেটা হচ্ছে যে এই প্রতিটি ছন্দের আলাদা আলাদা চলন আছে। সেই চলনটা গলায় কি করে বাজবে, এবং যে ছন্দ রবীন্দ্রনাথ লিখছেন সেই ছন্দই যখন জীবনানন্দ লিখলেন, সেই ছন্দই যখন শঙ্খ ঘোষ ব্যবহার করছেন, মানে কবিতে ছন্দ কিভাবে তফাৎ হয়ে যায়। শুধু তাই নয়, একই কবির বিভিন্ন কবিতায় কিভাবে তার ছন্দের ব্যবহার পাল্টে যায়, সেটা কিন্তু আমাদের জানতে হবে এবং সেটা আমাদের গলায় বাজাতে হবে। এইটা আমাদের প্রাথমিক কাজ। এই প্রাথমিক কাঠামোটা আমাদের, যেটা আমাদের মূল কাঠামো, সেটা আমাদের থাকতে হবে। এই কাঠামোটার উপরে আমরা লয়ের তারতম্য করে বা ব্যাকরণটা মেনেই বিন্যাসটাকে একটু অদল বদল করে নিয়ে আমরা কিছু ছবি তৈরি করে ফেলতে পারি। যে ছবিটা আসলে তৈরি করছি না, আসলে সেই ছন্দটা প্রকৃতি থেকেই নেওয়া, তো সেই প্রকৃতির সেই ছবিটাকে দেখতে চাই, দেখাতে চাই, তখন সেই ছন্দটাকে আমরা কিভাবে ব্যবহার করব, এইটা হচ্ছে দ্বিতীয় ধাপ। তো এই প্রথম ধাপটা আমি বলছি, আর এই দ্বিতীয় ধাপটা মানে আসলে এই ছন্দকে ব্যবহার করে কিভাবে সৃষ্টিশীল আবৃত্তি হয়। সৃষ্টিশীল আবৃত্তি কথাটা হয়তো কেউ জানেন, যারা জানেন না তারা
রামদার কিছু আবৃত্তি ধাঁচ শুনলেই বুঝতে পারবেন কাকে সৃষ্টিশীল আবৃত্তি বলে। তো আমি একেবারে প্রাথমিকভাবে শুরু করি সরাসরি একটু একটু করে, একেবারেই 2 লাইন 3 লাইন 4 লাইন করে আমি প্রত্যেকটা কয়েকটা একটু একটা একটা করে কবিতা নেব এবং সেই কবিতাগুলো মানে কেমন ধাঁচে চলে, এটা নয় যে আমি খুব একটা আবৃত্তি করে উঠতে পারবো। তো যেটা একদম মানে আমরা তো অবশ্যই অক্ষরবৃত্ত পয়ার দিয়েই সব শুরু। তো অক্ষরবৃত্তে যে পুরনো মানে প্রাথমিক ধাঁচ, যে মহাভারতের কথা অমৃত সমান, কাশিরাম দাস কহে শুনে পুণ্যবান, এই তো ছিল প্রাথমিক। সেই প্রাথমিককে কিন্তু একেবারে হঠাৎ করে অনেক বছর আগে, এখন থেকে প্রায় 250 বছর আগে একজন বিপ্লবী কবি বলা উচিত, কবিতার বিপ্লব নিয়েছেন আমাদের কবি মধুসূদন দত্ত। তিনি সেটাকে একদম তছনছ করে দিলেন। তো তার মানে আমি যেহেতু সময় কম, ছোট্ট ছোট্ট করে বঙ্গভাষার 4টে লাইন। হে বঙ্গ ভাণ্ডারে তব বিবিধ রতন, তা সবে অবোধ আমি অবহেলা করি, পরধন লোভে মত্ত করিনু ভ্রমণ পরদেশে, ভিক্ষাবৃত্তি কুক্ষণে আচরি। এইটুকু। তো এটা চলন। এবার এই চলনটাকেই রবীন্দ্রনাথ যখন নিলেন, আঘাত সংঘাত মাঝে দাঁড়াইনু আসি, অঙ্গদ কুণ্ডল কণ্ঠী অলঙ্কার রাশি, খুলিয়া ফেলেছি দূরে, দাও হস্তে তুলি নিজ হাতে তোমার অমোঘ স্বরগুলি। রবীন্দ্রনাথ কিন্তু একই জায়গায় থাকলেন না, অনেক কিছু করলেন। কি করলেন? ওই যে এটা 8-6-8-6, 8-6-8-6 থেকে আবার 8-10, এই তীর্থ দেবতার ধরণীর মন্দির প্রাঙ্গণে, যে পূজার পুষ্পাঞ্জলি সাজাইনু সযত্ন চয়নে, সায়াহ্নের শেষ আয়োজন। এখানেও কিন্তু ওই মধুসূদন যেটা করেছিলেন, যে অমিত্রাক্ষর ছন্দ, মানে এক লাইনে শেষ লাইনে বক্তব্যটা শেষ হচ্ছে না, যেটার আরেকটা নাম প্রবহমান পয়ার, সেইটা রবীন্দ্রনাথও তার মতো করে ব্যবহার করলেন। এবং সেটার সবচেয়ে আরও ভালো উদাহরণ মেঘদূত, রবীন্দ্রনাথের একটা কবিতা আছে যেটাতে আছে কেন হ্যাঁ, কবিবর কবে কৌনে বিস্মৃত বর্ষে, কৌনে পুণ্য আষাঢ়ের প্রথম দিবসে, লিখেছিলে মেঘদূত মেঘমন্দ্র শ্লোক, বিশ্বের বিরোহী যত সকলের শোক রাখিয়াছে আপন আধার স্তরে স্তরে, সঘন সঙ্গীত মাঝে পুঞ্জীভূত করে। এইভাবে, বেশি যাব না। তো এখানে অন্তমিল রবীন্দ্রনাথ একটা যোগ করলেন। হ্যাঁ, লাইনে লাইনে প্রত্যেক লাইনের শেষে মিল। মধুসূদন বিপ্লব করতে চেয়েছিলেন বলে অন্তমিলটাকে ছেড়ে দিয়েছিলেন, রবীন্দ্রনাথ আবার অন্তমিলকে নিয়ে এলেন। কিন্তু রবীন্দ্রনাথ তারপরেই যেটা করলেন, যে কথাটা হয়েছে কিন্তু জিনিসটা দেখানো হয়নি। হে হংস বলাকা ঝঞ্ঝা মদরসে মত্ত তোমাদের পাখা, রাশি রাশি আনন্দের অট্টহাসে, কেন বিস্ময়ের জাগরণ তরঙ্গিয়া তুলিল আকাশে, ওই পক্ষধ্বনি শব্দময়ী অপ্সর রমণী, গেল চলে স্তব্ধতার তপভঙ্গ করি, উঠিল শিহরি গিরিশ্রেণী তিমির মগন, শিহরিল দেউদার বন। তো ভেঙে ফেললেন কিসে, যে কথা হচ্ছিল মুক্তকে। 8-6 যাওয়ার জায়গায় বা 8-10 যাওয়ার জায়গায় কোথাও 4, কোথাও 2, কোথাও 6, কোথাও 10, এইভাবে যেটা এই ছন্দটাকেই ভেঙে ফেলে মুক্তকে চলে গেলেন। তারপর জীবনানন্দ একেবারেই উল্টো, এই ছন্দটাকেই ব্যবহার করলেন একেবারে তাঁর মতো করে। সন্ধ্যা হয়, চারিদিকে মৃদু নীরবতা, কোটা মুখে নিয়ে এক শালিক যেতেছে উড়ে চুপে, গরুর গাড়িটি যায় মিঠো পথ বেয়ে ধীরে ধীরে, আঙিনা ভরিয়া আছে
সোনালি খড়ের স্তূপে। তারপরেই অমিয় চক্রবর্তী কি করলেন, কথার দিকে নিয়ে এলেন। যত দিন যাচ্ছে কবিতা কথার দিকে চলে যাচ্ছে। আমি যেন বলি আর তুমি যেন শোনো, জীবনে জীবনে তার শেষ নেই কোনো, দিনের কাহিনী কত, রাত চন্দ্রাবলী, মেঘ হয় আলো হয় কথা যাই বলি। আল মাহমুদ কি করলেন, কবিতা তো কৈশোরের স্মৃতি, সে তো ভেসে ওঠা ম্লান আমার মায়ের মুখ, নিমডালে ভেসে নিমডালে বসে থাকা হলুদ পাখিটি, এটুকু। তো বিষ্ণুদে, পাশাপাশি বিষ্ণুদে কিন্তু অন্যরকমভাবে সাজালেন। বিষ্ণুদে বলছেন, আনন্দে নিঃশ্বাস টানি, হৃৎস্পন্দে আশার আশ্বাস, শুনে আসা দীর্ঘকাল অভ্যাস, তবুও হঠাৎ হাওয়ায় আসে উপবাসী মানুষের রোদনের দুয়ো, কেটে যায় বেথোভেন সিম্ফনির গন্ধর্ব বাতাস। 22শে শ্রাবণ বিষ্ণুদের। কিন্তু এই ছন্দ আজকে মানে আরেকটু আগে শঙ্খ ঘোষের কাছে এসে কি হলো, বলিনি কখনো, আমি তো ভেবেছি বলা হয়ে গেছে কবে, এভাবে নিথর এসে দাঁড়ানো তোমার সামনে সেই এক বলা, কেননা নীরব এই শরীরের চেয়ে আরো বড় কোনো ভাষা নেই। এটুকু। কিন্তু আরো সোজা করে কথা বললেন কে, ধীরেন্দ্রনাথ চক্রবর্তী। যার যেখানে জায়গা যেন সেইখানে সে থাকে, যা মনে রাখবার যেন রাখে নিতান্ত সেইটুকু। খুকু ঘরে একটা জানলা চাই, বাইরে একটা মাঠ, উঠোনে একটি মাত্র কাঠ গোলাপের চারা, আস্তে সুস্থে বড় হোক, কিচ্ছু নেই তারা। একদিন সকালে নিশ্চয়ই দেখব যে তার ডালে ফুল ধরেছে। খুকু, আর কিছু তো চাইনি, আমি চেয়েছি এইটুকু। গোটা কবিতাটাই শোনালাম এটা তো ছোট্ট বলে। তো যাই হোক, এগুলো আমরা মোটামুটি চলনটা শিখে নিলাম, মানে বুঝে নিলাম, চেষ্টা করলাম। কিন্তু পাশাপাশি আরেকটা কথা বলে এই অক্ষরবৃত্তটা শেষ করব। সেটা হচ্ছে যে রবীন্দ্রনাথ কিন্তু এই অক্ষরবৃত্ত থেকেই গদ্যে গিয়েছিলেন, এবং সেই জন্য তার অনেক গদ্য কবিতা, পরের দিকে যে সমস্ত গদ্য কবিতা লিখেছেন, সেখানে কিন্তু কখনো কখনো গদ্য কবিতায় এই যে জিনিসটা এলো যে কাছে এলো পুজোর ছুটি, রোদ্দুরে লেগেছে চাঁপা ফুলের রং, হাওয়া উঠছে শিশিরের শিরশিরে, শিউলির গন্ধ এসে লাগে যেন কার ঠান্ডা হাতের কোমল সেবা। এটা হচ্ছে একদম সরাসরি গদ্যে চলে গেলেন, কিন্তু কখনো কখনো তার গদ্যে অক্ষরবৃত্তের ছাপ থেকে গেল। অচল অবরোধে আবদ্ধ পৃথিবী, মেঘলোকে উধাও পৃথিবী, গিরি শৃঙ্গমালার মহৎ মৌনে ধ্যান নিমগ্না পৃথিবী, অন্নপূর্ণা তুমি সুন্দরী, অন্নরিক্তা তুমি ভীষণা। এই মানে এইখানে আমি অক্ষরবৃত্ত সম্পর্কে যেটুকু মানে ধাঁচটা, কারণ আমাদের হাতে খুব দ্রুত যেতে হবে, এই ছাড়া আমাদের উপায় নেই। তো এই ধাঁচটা, অক্ষরবৃত্ত ধাঁচটা শেষ করলাম, পরেরগুলো আরও ছোট ছোট করেই বলবো। এবার মাত্রাবৃত্তে আসি। স্যার তো বলেই দিয়েছেন সব কাকে কি বলে। মাত্রাবৃত্তের চলনটা ওই একটু একটু করে এক একজন কবির ক্ষেত্রে এক এক রকম। তো রবীন্দ্রনাথের মাত্রাবৃত্ত শুনিয়েছেন পবিত্র সরকার স্যার, শুনিয়েছেন। তো আমি 4টে লাইন শোনাই। দিনও শেষ হয়ে এলো, আঁধার এলো ধরণী, আর বে কাজ নাই তরণী, হাগো এ কাদের দেশে বিদেশি নামিনু এসে, তাহারে শোধানু হেসে যেমনি, অমনি কথা না বলি ভরা ঘট ছলো ছলি, নত মুখে গেল চলি তরুণী, এ ঘাটে বাঁধিব মোর তরণী। মাত্রা 4, হ্যাঁ, দিনও শেষ, দিনও শেষ।
মানে 4 মাত্রা দিনও শেষ, যেহেতু এটা মাত্রাবৃত্ত, শেষ মানে 2, এটা তো একটু আগে জানাই হয়ে গেছে। মানে মাত্রাবৃত্তের আরেকটা কোয়ালিটি হচ্ছে ছন্দটা ধ্বনি প্রধান, আরেকটা নামই অক্ষরবৃত্ত হলো ছিল ধ্বনি। তান প্রধান। যেটা মিউজিকের দিক থেকে আমরা যদি ভাবি, স্বরের দিক থেকে, তাহলে অক্ষরবৃত্ত হচ্ছে তান প্রধান আর মাত্রাবৃত্ত হচ্ছে ধ্বনি প্রধান। শব্দগুলো ঠিক ঠিক মতো করে ধ্বনিটাকে বজায় রেখে উচ্চারণ করতে পারলে এই যে ছন্দের প্রবহমানতা, সেটা রক্ষা করা যায়। রবীন্দ্রনাথের পর নজরুল, ঝিঙ্গে ফুল ঝিঙ্গে ফুল, সবুজে পাতার দেশে ফিরোজিয়া ফিঙে ফুল, ঝিঙ্গে ফুল গোলমে পর্ণে লতিকার কর্ণে ঢল ঢল স্বর্ণে ঝলমল দোলে দোল ঝিঙ্গে ফুল। তারপরে এখানে তো এই জানেন অনেকেই যে এর মধ্যে গ্যাপ দিয়ে দিয়ে বিভিন্ন ছবি তৈরি করা যায়, ফাঁক দিয়ে দিয়ে। তারপরে সত্যেন দত্ত লিখলেন ঝর্ণা ঝর্ণা। আমি আর বিশেষ, এটা সবাই জানেন কবিতাটা। কিন্তু সুকুমার রায়ের কবিতায় না, মানে সব রকম আছে। সুকুমার রায়ের দেখলে সব ছড়া মনে হয়, কিন্তু সব রকমের ছন্দ উনি ব্যবহার করেছেন। এটা কিন্তু এই যে 4 মাত্রা ছন্দ, বিদঘুটে রাত্রিরে ঘুটঘুটে ফাঁকা, গাছপালা মিশমিশে মখমলে ঢাকা, জট বাঁধা ঝুলকালো বটগাছ তলে, ধক ধক জোনাকির চকমকি জলে। হলোর গান। তারপর আবার অদ্ভুত সব ছন্দ নিয়ে কারিকুরি করেছেন, ছন্দ নিয়ে অনেক গবেষণা করেছেন। কারিকুরি কথাটা ভুল, অনেক রকমের ছন্দ নিয়ে কাজ করেছেন। যে মানুষটি, যে কবি, তিনি রবীন্দ্রনাথের পরেই সবচেয়ে বেশি ছন্দ নিয়ে কাজ করেছেন যদি কারো নাম বলতে হয়, তিনি বুদ্ধদেব বসু। তো সেই বুদ্ধদেব বসুর একটি বিখ্যাত কবিতা, রমাকে আমন্ত্রণ। তুমি এখানে কখনো যদি আসবে মেয়ে, শোনো আসবে কখন, যবে আধার নামবে সাদা আকাশ ছেয়ে, কালো আধার নামবে লাল আকাশ ছেয়ে, যবে সন্ধ্যা তারার মুখ থাকবে চেয়ে মোর মুখের পানে নির্নিমিষ নয়ন, যবে জাগবে রাতের হাওয়া উতল গানে, তুমি আসবে তখন। 4 মাত্রা। তারপর শেষ করি, 4 মাত্রা শেষ করি সুভাষ মুখোপাধ্যায়কে দিয়ে, একদম অন্যরকম। প্রিয় ফুল খেলবার দিন নয় অদ্য, ধ্বংসের মুখোমুখি আমরা, চোখে আর নেই, চোখে আর স্বপ্নের নেই নীল মদ্য, কাঠফাটা রোদ সেঁকে চামড়া। হলো 4 মাত্রা। মানে পুরনো থেকে আস্তে আস্তে আধুনিকে কেমন এলো সেটা আমরা একটু দেখলাম। 5 কিন্তু সত্যিই কম আছে, সেটা স্যারও বলেছেন। তো কিন্তু 5ও যা কিছু করেছেন, রবীন্দ্রনাথই বেশি সব কিছু করেছেন, কিন্তু অন্যরাও কেউ কিছু কিছু করতে করেছেন, চেষ্টা করছেন। তো 5-এর ওই বিখ্যাত কবিতার লাইন, পঞ্চস্বরে দগ্ধ করে, ওই যে বিনায়ক বলছিল 3 দুই 3 দুই, পঞ্চস্বরে দগ্ধ করে, এরকমভাবে বাজবে না আবৃত্তি করার সময়, তবু বাজিই করছি, পঞ্চস্বরে দগ্ধ করে করেছ একই সন্ন্যাসী, বিশ্বময় দিয়েছ তারে ছড়ায়ে, ব্যাকুলতর বেদনা তার বাতাসে ওঠে নিঃশ্বাসী, অশ্রু তার আকাশে পড়ে গড়ায়। এ হচ্ছে মদন ভস্যের পর। তারপরে এইটাকে কিন্তু সবাই অন্যরকম করে গদ্য করে করে ফেলেন, সেই জন্যই এটা খেয়াল রাখা দরকার। সেটা হলো, বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়, দুঃখ তাপে ব্যথিত চিতে নাইবা দিলে সান্ত্বনা, দুঃখে যেন করিতে পারি জয়। 5 কিন্তু, আচ্ছা আরেকটা 5 কিন্তু অন্যরকম, রবীন্দ্রনাথের। আজি শ্রাবণ ঘন গহন মোহে, গোপন তব চরণ ফেলে, নিশার মতো নীরব ওহে, সবার দিঠি
এড়াইলে। প্রভাত আজি মুদেছে আঁখি, বাতাস বৃথা জিতেছে ডাকি, নীলাজ নীলে আকাশ ঢাকি, নিবিড়ে মেঘ কে দিল মেলে। কিন্তু আছে, আমাদের আধুনিকেও আছে। সবচেয়ে বিখ্যাত হচ্ছে বৃষ্টি পড়ে এখানে 12 মাস, এখানে মেঘ গাভীর মতো চরে, পরাণ মুখ সবুজ নালি ঘাস, দুয়ার চেপে ধরে, অবনী বাড়ি আছো। 5, এই কটাই শোনালাম। 5, 6-এ চলে যাই। 6-এ তো জানেই, 6-এ বেশি বেশি আছে, কিন্তু বেশি আছে মানে সব একরকম তো নয়। রবীন্দ্রনাথের এই কমললাভ, এই 6-এ মানে এই যে রামদা যে কথাটা বললেন যে মানে মাত্রাবৃত্তের মধ্যে একটা মানে সঙ্গীতময়তা বেশি আছে, এবং সেটা সবচেয়ে বেশি আছে 6-এ। মাঝে মাঝে গান বলেই মনে হয় আর কি। কোথা তোরা ওই তরুণী পথিক ললনা, জনপদবধূ কিঙ্কিনি কলকলনা, মালতী মালিনী কোথা প্রিয় পরিচারিকা, কোথা তোরা অভিসারিকা, ঘন বন তলে এসো ঘন নীল বসনা, ললিত নৃত্যে বাজুক স্বর্ণ রসনা, আনুবিনা মনোহারিকা, কোথা বিরোহিণী কোথা তোরা অভিসারিকা, আনু মৃদঙ্গ মুরজ মুরলি মধুরা, বাজাও শঙ্খ হুলুরব করো বধুরা, এসেছে বর্ষা ওগো নব অনুরাগিনী, ওগো প্রিয় সুখবাগিনী, কুঞ্জ কুটিরে ওই ভাবাকুল লোচনা, ভূর্য পাতায় নবগীত করো রচনা, মেঘমল্লার রাগিনী। মানে গানের চেয়ে তফাৎ কোথায়? গানই তো আসলে। কিন্তু পরে আর গানের মতো থাকে কলিকা, মুদিত আলোর কমল কলিকাটিরে, রেখেছে সন্ধ্যা আধার পর্ণ পুটে, উতরিবে যবে নবপ্রভাতের তীরে, তরুণ কমল আপনি উঠিবে ফুটে, উদয়াচলের সে তীর্থ পথে আমি চলেছি একলা সন্ধ্যার অনুগামী, দিনান্ত মোর দিগন্তে পড়ে লুটে। আবার রবীন্দ্রনাথই স্বপ্ন, সুন্দর তুমি এসেছিলে আজ প্রাতে, অরুণ বরণ পারিজাত লয়ে হাতে, নিদ্রিত পুরী পথিক ছিল না পথে, একা চলি গেলে তোমার সোনার রথে। রবীন্দ্রনাথ থেকে বেরোই, ওই বুদ্ধদেব বসু কথার দিকে নিয়ে আসছেন উনি। সকাল থেকেই বৃষ্টির পালা শুরু, আকাশ হারানো আধারে জড়ানো দিন, আজকেই যেন শ্রাবণ করেছে পণ, শোধ করে দেবে বৈশাখী সব ঋণ। রিমঝিম ঝরে অঝরে অন্ধধারা, ঘন বর্ষণে আপাত আত্মহারা, পৃথিবীতে যেন দিন নেই রাত নেই, স্তম্ভিত কাল মেঘমায়া লোকে লীন। তারপরে আসছে আরও পরে নীরেন্দ্রনাথ চক্রবর্তী, তুমি বলেছিলে ক্ষমা নেই ক্ষমা নেই, অথচ ক্ষমাই আছে। প্রসন্ন হাতে কে ঢালে জীবন শীতের শীর্ণ গাছে, অন্তরে তার কোনো ক্ষোভ জমা নেই। আবার মানে আরেকজন কবির নামটা করা উচিত, যে যিনি ছন্দ নিয়ে অদ্ভুত অদ্ভুত কাজ করেছেন, দেখে মনে হয় যেন এটা গদ্য লিখেছেন, কিন্তু ভেবে দেখলে দেখা যাবে আসলে ছন্দ লিখেছেন। তিনি হচ্ছেন মঙ্গলাচরণ চট্টোপাধ্যায়। এসো দেখে যাও কুটি কুটি সংসার,
স্টেশনের প্ল্যাটফর্মে ছড়ানো বেআব্রু সংসারে স্বামী নেই গেল কোথায় তলিয়ে, ভেসে এসে আজ কোথায় ঠেকেছে ও যে, ছেঁড়া কানিটুকু কোমরে জড়ানো আদরি ঘরের বউ আমার বাংলা। তো আমি যদি এটাকে পুরো গদ্য করে দিই, আমি ছন্দকে বাজাবো না বলে, তাহলে কি কবির প্রতি আমরা মানে কবির অভিপ্রায় কি আমরা মানছি? কবিকে কি তার শ্রদ্ধাটা রাখতে পারছি কবির প্রতি? সেটুকু আমাদের চেষ্টা করতেই হবে। তো মানে এই ছয়ের শেষ করে দেব। ছয়ের শেষটা করি জয়কে দিয়ে। এটা খুব মানে আমি সেই সমস্ত কবিতাই নেওয়ার চেষ্টা করেছি যেগুলো আপনাদের খুঁজতে কষ্ট হবে না, খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। তো এরকমই একটা খুব বিখ্যাত কবিতা। আমরা যেদিন আগুনের নদী থেকে তুলে আনলাম মার ভেসে যাওয়া দেহ, সারা গা জ্বলছে বোন তোর মনে আছে, প্রতিবেশীদের চোখে ছিল সন্দেহ, দীর্ঘ চঞ্চু রোয়া ওঠা ঘাড় তুলে এগিয়ে এসেছে অভিজ্ঞ মোড়লেরা, বলেছে এই সভা বিধান দিচ্ছে শোনো, দাহ করবার অধিকারী নয় এরা। সেই রাত্রেই পালিয়েছি গ্রাম ছেড়ে, কাঁধে মারে দেহ উপরে জ্বলছে চাঁদ, পথে পড়েছিল বিষাক্ত জলাভূমি, পথে পড়েছিল চুন লবণের খাদ। এটা আমার কাজ করার ছিল না, একটু লয়ের কাজ করে ফেললাম, তো এটা আসলে রামদার কাছ থেকে নিয়ে নিলাম কাজটা। যাই হোক, তো সে 6 হয়ে গেল। এবার আমরা সাথে খুব যে অনেক কবিতা আছে তা তো নয়, তো সাথে আমি অল্প কয়েকটা ওটা উদাহরণ দেব। অবশ্যই যেটা দুই পাখিতে আমি আর যাচ্ছি না, কারণ দুই পাখি স্যারও বলেছেন, বিনায়কও করেছে, তো দুই পাখিতে আমি আর রবীন্দ্রনাথে যাচ্ছি না। সরাসরি আরেকজন কবি যিনি ছন্দের অসাধারণ ছন্দ লিখতেন, তার নাম বীরেন্দ্র চট্টোপাধ্যায়। তাঁর এক কবিতা হচ্ছে প্রভাস। স্মৃতির বালু চরে মুখেরা ভিড় করে, কেন যে ভিড় করে আমি তো ক্লান্ত, এখানে নদী পারে গোধূলি গান ধরে, আকাশ নীলে নীল হৃদয় শান্ত। আর অবশ্যই বাবরের প্রার্থনা, সেটাও কি বলার দরকার আছে? দরকার নেই, বলার দরকার নেই। বাবরের প্রার্থনা 7 মাত্রা সবাই জানেন। তাহলে এবার আমি এক স্বরবৃত্তেই চলে আসি, কারণ রামদাকে আমাকে জায়গা ছাড়তে হবে। সুকুমার রায়কে কথা বলছিলাম। অবশ্যই রবীন্দ্রনাথ সবার আগে আছেন, কিন্তু রবীন্দ্রনাথে যাচ্ছি না। এত রবীন্দ্রনাথ করলে সবাই বলবে আর রবীন্দ্রনাথ ছাড়া আমাদের কিচ্ছু নেই। হ্যাঁ, এটা একবার একটু ছোট্ট গল্প, যে মানে যখন ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী ছিলেন, তখন কোনো একটা অনুষ্ঠানে তিনি এসেছেন এবং শুধু রবীন্দ্রসঙ্গীতেই তাকে শোনানো হলো। তো তখন বলেন, আমি যখন শান্তিনিকেতনে ছিলাম তখনও সেই রবীন্দ্রনাথ, আর এখনও তোমরা এই রবীন্দ্রনাথ থেকে একটু এগোতে পারোনি। তিনি বলেছেন তো আমাদের একটু এগোনো উচিত। তো আচ্ছা, সুকুমার রায় এই কবিতাটা যে স্বরবৃত্ত বা দলবৃত্তে ঝোঁকে নয়, মানে ঝোঁক কথাটা হচ্ছিল, তো এটা ছড়া ছন্দ। আমি ছড়ায় পরে আসছি। তো ছড়ার ছন্দ, তো সেই ছড়ার ছন্দের ঝোঁকটাই যে সবসময় মানতে হবে এমন তো কোনো কথা নেই। তো এই কবিতা ছন্দের মাপমাত্রা বজায় রেখেও তার অনুভবটা আমাদেরকে আনতে হবে, এবং সেখানে কিন্তু ওই এটা ছড়ার ছন্দ কিনা ছড়ার মাপেই বলতে হবে এরকম কথা না। যে আনন্দ ফুলের বাসে, যে আনন্দ পাখির গানে, যে আনন্দ অরুণ আলোয়, যে আনন্দ শিশুর প্রাণে, যে আনন্দে বাতাস বহে, যে আনন্দ সাগর জলে, যে আনন্দ ধূলির কণায়, যে আনন্দ তৃণের দলে। একে কেউ বাইরে থেকে বলতে পারবে না এটা দলবৃত্ত ছন্দ, মনেই হবে না, কিন্তু এটা দলবৃত্ত ছন্দ। তো শঙ্খঘোষ, মানে আধুনিক কবিরা সবাই খুব মানে দলবৃত্তের ছন্দে অনেক রকম করেছেন। শঙ্খঘোষ তার বিভিন্ন কবিতায়, এটা তার যেগুলো কিছু প্রতিবাদী কবিতায় দলবৃত্ত ছন্দকে খুব ভালোভাবে ব্যবহার করেছেন।
আমি যখন লাঠি মারি তখন সেটা মিষ্টি ভারী, তখন সেটা ন্যায়ের ধ্বজাধারী। আমি যখন চালাই গুলি, বুলেট তো প্রায় ক্ষীরের পুলি, লক্ষ্যে ঠিকই থাকে মাথার খুলি। আর একটু বড় ছিল, সেটা না করছি না। তো আর যে কথাটা বিনায়কের কবিতা করছি না, তো বিনায়ক শ্রীজাত বলে, শ্রীজাত বিনায়ক এইভাবে বলে, তো শ্রীজাতর একটা বিখ্যাত কবিতা সবাই জানেন, সবাই করা। হ্যাঁ, তো ডিপ্রেশনের বাংলা নাকি নিম্নচাপ, বৃষ্টি এলো সঙ্গে কফি 2-1 কাপ। তো এই মোটামুটি মানে আস্তে আস্তে কিভাবে বিবর্তিত হচ্ছে। কিন্তু আমি আবার সেই মানে স্বরবৃত্তটাকে পেছন থেকে নিয়ে আসছি। স্বরবৃত্তে মানে কিছু ছন্দ আছে যেগুলোকে দু ঝোঁকে করা যায়। সেই দু ঝোঁকে কবি ছন্দগুলোকে পরপর পরপর একটু ছেড়ে দিয়ে আমি ছেড়ে দিচ্ছি। তারপর রামদাস। হ্যাদের লোক কলমি লতা, এতকাল ছিলি কোথা, এতকাল ছিলুম মনে, মনেতে বাগদি মলো আমারে যেতে হলো। বাবুদের তাল পুকুরে, হাবুদের ডাল কুকুরে, সে কি বাস করলে তারা, বলি থাম একটু দাঁড়া, পুকুরের ওই পারে না। চোখে চোখ পড়েই যদি, নিও না চোখ ফিরিয়ে, নিও না চোখ নামিয়ে, রাখো এই একটুখানি সীমাহীন এক নিমেষে খোলা ওই জানলা দিয়ে। কি আছে তোমার মনে, যা আছে সব দেখে নিই। বুদ্ধদেব বসুর গান। আর শেষটা সবাই জানেন, আমরা তো অল্পে খুশি, কি হবে দুঃখ করে, আমাদের দিন চলে যায় সাধারণ ভাত কাপড়ে। রামদা। ছন্দ নিয়ে নানা রকম আমরা শুনলাম। আমার ভাগে পড়েছে এই ছন্দগুলোকে আমরা কিভাবে সৃজনশীলতার দিকে নিয়ে যেতে পারি। তো তার জন্যে আমার যতদূর মনে হয়েছে যে একটা জিনিসের দরকার, সেটা হচ্ছে পর্যবেক্ষণ। জীবনে অবজারভেশনটা একটা, জীবনকে দেখা। নানা রকমের ছবি ছড়িয়ে আছে সারা বিশ্ব জুড়ে, পৃথিবীতে তো আছেই। তো সেগুলো সব দেখার অভ্যেস করা, ছোটদের দেখতে শেখানো। তো এটা একটা পর্যবেক্ষণ। তারপরে হচ্ছে একটা কল্পনা শক্তি লাগে, যে কবিতা পড়ে বা কিছু একটা শুনে তার সঙ্গে আমাদের মস্তিষ্কে একটা ছবি তৈরি হয়, যেটা মানসপটে সেই ছবিটা আঁকা হয়। সেইটা আমরা যেটা চলতি কথায় বলি কল্পনা শক্তি। আর তার সঙ্গে দরকার একজন আবৃত্তি শিল্পীর আঙ্গিকের অভ্যাস, যেটা স্বরচর্চা। নানান রকমভাবে স্বরের নানান রকমের চর্চা, যেটা উৎপল সঙ্গের ছেলে মেয়েদের সেটা বোঝাবার দরকার নেই। আর যারা অন্যান্য ক্ষেত্রে যারা শেখানো হয়, কতটা স্বরচর্চার উপর গুরুত্ব দেয়া হয় সেটা আমি জানি না। তবে উৎপল কুণ্ডুর ছাত্রছাত্রী যারা, তারা সেগুলো তো জানেনি। তো যা যা আছে সেই চর্চাটা পুরোপুরি করতে হয়। তো আমি এখানে, ও শেষ করেছে, আমি কিছু প্রশ্ন করব মাঝে মাঝে, আর একটা দুটো করে আপনাদের শোনাবার চেষ্টা করব যে কি আছে। আচ্ছা, হ্যাদেলো কলমি লতা, এতকাল ছিলি কোথা, এই যে লৌকিক ছন্দ, এই ছন্দ অনেকেই লিখেছেন। তো এটা দেখুন দেখি আমি যেটা বলছি সেটাতে কি কিছু ছবি তৈরি হচ্ছে কিনা আপনারা বলুন। গতকাল চাঁদনি রাতে বাগানের শিমুল গাছে দুই বুধ হাতছানিতে ডাকছে আয়না কাঁচে, আয়না কাঁচে, আয়না কাঁচে, আয়না কাঁচে। আমি ঠিক তক্ষুনি তাই করে দিই হুকুম জারি, যাব না তোমরা এসো, গাছে কি চড়তে পারি। তখনই বুধ দুটো না মাম্মা বলল হেসে, ছেলেটার সাহসে দেখো,
আমাদের সামনে এসে দাঁড়ালো, ভয় ডর নেই, ছেলেটা বড্ড চোখা। টেনিদার গপ্প জানি, শুনে যা দুষ্টু খোকা, শুনে যা দুষ্টু খোকা, দুষ্টু খোকা, দুষ্টু খোকা। আমি আর দাঁড়াই নাকি, দু পায়ের শক্তি নিয়ে দিই ছুট পেরোই বাগান, থামি সেই পাড়ায় গিয়ে। টেনিদার গপ্প যদি রাতে কাল বলতো তালে, হাসিতেই পেট পাটিতম, দিত কে হাসপাতালে, দিত কে হাসপাতালে, দিত কে হাসপাতালে, দিত কে হাসপাতালে। আচ্ছা, এটা কি কোনো ছবি কিছু তৈরি হয়েছে? আচ্ছা, তো এই যে আমরা এগুলো ছবি, তো এটার সঙ্গে মিশে থাকে নানান রকমের একটা কিছু। আমাদের রবীন্দ্রার সঙ্গে আমরা করি, আপনারা অনেকেই শুনেছেন আমাদের গলায় এই কবিতাগুলো। কিছুটা গুপি গাইন বাঘা মাইনের কিছু নিয়ে, আর ভূতের নাচ, মানে পাখা চড়িয়ে দু ঠ্যাঙে করে সেই ভূতের নাচ, সেই ছবিটা আপনাদের মনে এসেছে কিনা আমি জানি না, সে যদি এসে থাকে না। তো এটা এক রকমের ছন্দ, দু ঝোঁকের ছন্দ। আচ্ছা, এবার একটা বলি, আমি যে লাইন বলছি দুটো, মৃদুল বায়ে বকুল ছায়ে, গোপন পায়ে কেউই আসে। কোন ছন্দ কেউ বলতে পারবে? মৃদুল বায়ে বকুল ছায়ে, গোপন পায়ে কেউই আসে। আচ্ছা আচ্ছা, শুনুন তো, যাই হোক, এইটা দিয়ে, এই কবিতাটার মধ্যে দিয়ে কি ছবি প্রকাশ পাচ্ছে সেটা আপনারা একটু লক্ষ্য করুন। কাজী নজরুল ইসলামের লেখা কবিতা। মৃদুল পায়ে বকুল ছায়ে, গোপন পায়ে কেউই আসে, আকাশ ছাওয়া, চোখের চাওয়া, উতল হাওয়া, কেশের বাসে, উষার রাগে, সাঁঝের ফাগে, যুগল তাহার কপল রাঙে, কমল দুলে সুরজ শশী, নিশীথ চুলে আধার রাশে। চরণ ছোঁয়ায় পাতার ঠোঁটে, মুকুল কাঁপে কুসুম ফোটে, আখির পলক পতন ছাঁদে, নিশীথ কাঁদে দিবস হাসে। গ্রহের মালা অলক্ষ খোঁপায়, কপল শোভে তারার টোপায়, কুসুম কাঁটায় আঁচল বাঁধে, রুমাল লুটায় সবুজ ঘাসে। তোমার লীলা কমল করে, নিখিল রানী দুলাও মোরে, ঢুলাও আমার সুবাস খানি, তোমার মুখের মধুর শ্বাসে। মৃদুল বায়ে বকুল ছায়ে, গোপন পায়ে কেউই আসে, মৃদুল পায়ে বকুল ছায়ে, গোপন পায়ে কেউ। কি ছবি প্রকাশ পেল? কি ছবি? একটা ছবি কিছু প্রকাশ পেল তো? কেউ কেউ বলতে পারবে? হ্যাঁ, একটা মেয়ের হেঁটে যাওয়া, একটা মেয়ের হেঁটে যাওয়া, এই যে স্টেপিং গুলো আর কি। শুধু স্টেপিং নয়, তার সঙ্গে কবিতা যা আছে, যেমন আছে। কারো কারো এই উৎপলদা বলেন আর কি, আমারও ভালো লাগে, মেয়ে কোনো কোনো মেয়ের চলা এত চমৎকার চলা আছে যে খুব, যেটা আমরা বলি হরিণীর মতো চলা, এটা সেই রকমই একটা মেয়ের চলার একটা। আচ্ছা, তো আমি পরেরটাই যাই। আচ্ছা, চার মাত্রার কথা হচ্ছিল, চার মাত্রা। এইটা আগেরটা আমি যেটা করেছি, এটা হচ্ছে স্বরবৃত্তি লেখা, কেমন? আচ্ছা, এবার চার মাত্রায় আমাদের যে ঘোড়া যায় না, ঘোড়া চলার না, ঘোড়া চলার ছন্দের মধ্যে ওই যে নান্দনিকতা আছে, যেটা সব চলা দিয়ে কিন্তু কবিতা হয় না। হ্যাঁ, তো এইটা মানে ঘোড়ার চলা দিয়ে কিন্তু অনেক কবিতা লেখা হয়েছে।
সেটা যেমন আমি ওই এগুলি করি, গৌরী ধর্মপালের এটা আছে, ঘোড়া যায় চার পায়ে বাধা ভয় এড়িয়ে, কাদা চর বাদা জল জঙ্গল পেরিয়ে, টক বক 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 টক বক। এই ঘোড়ার এই চলাটা নিয়ে কবিতা হয়েছে আর কি। আরও ঘোড়ার যে আরও চলা আছে খুব উড়ে যাওয়ার মতো, এরকম আছে। হ্যাঁ, এটা আমরা পুরো একটা কবিতায় যেমন এই সৃজনশীলতা করতে পারি, একটা বলতে ভুলেছি যে বড় একটা কবিতার মধ্যে, যেমন ও পৃথিবী কবিতার মধ্যে একটা অংশ আছে, আমরা যখন ওই বৈশাখে দেখেছি বিদ্যুৎ চঞ্চু বিদ্যুৎ দিগন্তকে, আমরা একটা ছবি তৈরি হয় একটা একসঙ্গে অনেকগুলো শব্দ দিয়ে লাইন দিয়ে। তো ওই রকমই কখনো কখনো কোনো একটা অংশ পাই আমরা আবৃত্তি শিল্পীরা, আমরা সেখানে একটা ছবি তৈরি করার চেষ্টা করি। আচ্ছা, এখানে এইবারে এই টকবকটা, সেই টকবকটা এইবারে 4 মাত্রার একটা ছন্দে কি হচ্ছে দেখুন। টক বক টক বক ঘোড়া গাড়ি চলছে, মৃদু আলো লণ্ঠন নিচে ওই দুলছে, ঘন কালো রাত্রি যে টিপ টিপ বৃষ্টি, কাছে সব মোনালিসা দূরে নাই দৃষ্টি, মাঝে মাঝে দূরে কত আলো ওঠে ঝলকে, হঠাৎ আধারে দেখি চোখের পলকে, টক বক টক বক টক বক টক বক টক বক গাড়ি ছোটে মন ভারী চঞ্চল, মাঝে মাঝে মৃদু দোলে ঘুমে চোখ ঢল ঢল, কত সব গাড়ি চলে রকমারি আওয়াজে, তার সাথে যোগ হয় আর ঝিঁঝি ডাকা যে, কখনো বা চুপচাপ ঘন বন নির্জন, নিরালাটা ভেঙে দেয় টাঙ্গা টং 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 টং। 4 মাত্রার মাত্রাবৃত্ত একটা টাঙ্গা গাড়ির। আচ্ছা আচ্ছা, এবারে একটা আমরা যেমন রোবটের চলা জানি কেমন, এখানে যে গলার প্রয়োগ হচ্ছে, এই একটা ছোট্ট কবিতা, এখানে গলার কিরকম প্রয়োগ হচ্ছে, কণ্ঠস্বরের প্রয়োগটা কীভাবে হচ্ছে। কবিতার নাম আছে রোবট, লিখেছেন অরুণ বসু চৌধুরী বলে। স্ট্যাচু, চাবি না খোলা অবধি, কিংবা গো স্টপ বলা না হলেই চলতে চলতে, আলপিন থেকে ড্রেজার, হাতুড়ি, ইরেজার, ফ্রককোট কিংবা ওভারকোট, এভাবেই ফ্যাক্টরি থেকে গোডাউন, কারশেড, সাইডিং, গোডাউন, 1 2 3 কামরা, বাসর ঘর, ভাঁড়ার ঘর, শোবার ঘর, মেদ রক্ত শরীর পেতে পেতে চলতে চলতে অ্যাসেম্বলি থেকে ঠাকুর ঘর, ভাঁড়ার ঘর, শোবার ঘর, স্ট্যাচু কিংবা রোবট, রোবট স্ট্যাচু, স্ট্যাচু রোবট। এটা রোবটের চলার, এটা করার চেষ্টা করি। আচ্ছা, এইবার একটা টাঙ্গা আছে, আর এক রকমের টাঙ্গা। আপনারা কেউ মালদা গৌড়ে গেছেন? গৌড়ে এক রকমের টাঙ্গা চলে, যেটা আমি যখন গেছিলাম তখন দেখেছিলাম। ওই 2 চাকার টাঙ্গা, একটা ঘোড়া টানে, আর যে চালক আছে সে চালক কী করে, ওই যে চাকাটা, ওই ওদের এটা হচ্ছে হর্ন হচ্ছে, ওই চাকায় ছড়ির কাঠিটাকে লাগিয়ে দেয়, কট 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 করে ওইটা যায়। তো প্রথমে আমি অনেক আগে আমি গৌড়ে গিয়েছিলাম, তখন ওইটা দেখে তারপরে একদিন একটা কবিতা পেলাম, অজিত বাইরির একটা কবিতা পেলাম। কবিতাটা এই যে ছন্দের কথা আমাদের হচ্ছে, কবিতাটা দেখুন দেখি। ছুটছে টাঙ্গা বাজছে ঘন্টি ঠুংঠুং, ছুটছে টাঙ্গা বাজছে খুরের শব্দ, শহর ছেড়ে চলে যাচ্ছে দূরে, গদ্যের লেখা একদম।
গদ্যটাকে আমি একটু অন্যরকম করার চেষ্টা করেছি। দেখুন, ঘোড়ার ওই টাঙ্গাটা যাওয়ার ওইটা করার চেষ্টা করেছি। ছুটছে টাঙ্গা বাচ্চা ঘন্টির ঠুংঠুং, ছুটছে টাঙ্গা বাচ্চা ঘুরের শব্দ, শহর ছেড়ে চলে যাচ্ছি দূরে, আমাদের কাছে নিতে এগিয়ে আসছে ইউক্যালিপটাস দেবদারু বন, তারপর বন ছাড়িয়ে মাঠ, আবার ছাড়িয়ে বন, বন ছাড়িয়ে টিলা, টিলা ছাড়িয়ে আবার বন, আবার মাঠ, আবার টিলা, শহর ছাড়িয়ে চলে যাচ্ছি দূরে, আমাদের কাছে নিতে এগিয়ে আসছে ইউক্যালিপটাস দেবদারু বন, বৃদ্ধ টাঙ্গওয়ালা চোখ কুঁচকে দেখে নিচ্ছে সন্ধ্যা কত দূরে, আরো জোরে ছুটছে টাঙ্গা বাচ্চা ঘন্টি ঠুংঠুং, ছুটছে টাঙ্গা বাচ্চা ঘুরের শব্দ, ছুটছে ঘন্টা বাচ্চা ঘন্টি ঠুংঠুং টুংটুং 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 টুংটুং। এইবার আরেকটা রেলগাড়ি নিয়ে অনেক কবিতা লেখা হয়েছে। হ্যাঁ, সুনীল গাঙ্গুলির একটা কবিতা লোকটা বলে, সেইটা গদ্যে লেখা কবিতা, সেইটা রেলগাড়ির কি দৃশ্য একবার করার চেষ্টা করেছি আমি। এটা উৎপলদারও করেছেন কখনো। রেল লাইনে মাথা পেতে শুয়ে আছে যে লোকটা, সে বিশ্ব শান্তির জন্য চিন্তা করেনি। সে এসেছে অনেক দূর থেকে মাঠের মধ্যে হোঁচট খেতে খেতে। সে একজন কষ্ট সহিষ্ণু মানুষ, অনেক অভিজ্ঞতায় পোড় খাওয়া তার মুখ। সে জীবনটা নিয়ে বিলাসিতা করতে জানে না। তোমরা দেখো, যে যেখানে আছো সব কাজ থামাও। তোমরা দেখো, রেল লাইনে মাথা দিয়ে শুয়ে কাঁদছে একজন মানুষ। সে কোনো কবিকেও প্রেরণা দিতে চায় না। আসছে ট্রেন, শব্দ, আলো, ক্রমে ক্ষীণ বিন্দু থেকে উজ্জ্বল, গোল, চোখ ধাঁধানো, শব্দ কি নিদারুণ, কানে তালা লাগিয়ে দেয়। জীবন ও মৃত্যুর মাঝখানে একটা মুহূর্ত, এক ফোঁটা চোখের জল। ট্রেন লোকটার দেহ থেঁতলে দিয়ে গেল, রক্ত ছিটকে যায় চতুর্দিকে। তবু এও যেন মৃত্যুর শিল্প গরিমা। ও বেঁচে থাকলে আমরা ওকে লক্ষ্য করতাম না। তাহলে এই রেলগাড়ি দেবাশিতার এই শেষ। আর আমি রেলগাড়ি দিয়ে শেষ করলাম, এবার পার্থ শেষ করবে। হ্যাঁ, না ওইটা অনেকদিন করা হয় না, ওটা বড় তো কবিতাটা। হ্যাঁ, ওটা অনেকদিন করা হয় না, তাহলে একটু যতদূর থেমে গেলে আমি আর করবো না। কবিতার নাম বাহানা। এটা হচ্ছে যে একটা কবি লিখছেন যে সমুদ্র তীর, জ্যোৎস্নালোকিত রাত্রি, অজস্র জিপসি রমণী আর একজন টিপসি ক্যাপ্টেন। সেখানে এটা কবিতাটা হচ্ছে। এই বাবা সেই বাবা ছেলেটির তিন বাবা ছেলেটির ভিন বাবা আর বাবা আলী বাবা আর বাবা আদিস বাবা, বাগানের কোনাকুনি ওইখানে খুনো খুনি, ওইখানে জুয়ো খেলা, ওইখানে ভুয়ো খেলা সারা বেলা, ওইখানে জিপসির নাচ হয়, ওইখানে টিপসি কেব নয়, ওইখানে নাচ শোনো, ওইখানে কড়ি গোনো, ওইখানে কেউ কোনো নারী চাও, নারিকেল কুঞ্জে বেড়াও, নাচ শুরু গরু গরু, নাচ শুরু নাচে ভুরু, নাচ শুরু নাচে ভুরু, নাচ শিউরু নাচে উরু, নাচে পাচা গরু 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 গরু, তাহিতি 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 তাহিতি, ঘুনা ঘুনা কেঁপে ওঠো মরু অপতেজ বোমখিতি, তাহিতি 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 তাহিতি, ঘুনা ঘুনা কেঁপে ওঠে মরু অপতেজ বোমখিতি। নাচ শেষ,
নাচ শেষ, বুকে ঠেস, পিঠে শেষ, কে করে হাপিত্যেস, তুলে নাও খসা বেশ, ঘুনা 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 ঘুনা, আরো জ্বালো ধূপ ধুনা, ঘুনা 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 ঘুনা, আরো জ্বালো ধূপ ধুনা, ঘুনা 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 ঘুনা, ঘুনা 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 ঘুনা। বাঁশির শব্দে সবুজ আলোয় আস্তে আস্তে ছেড়ে যাচ্ছে ট্রেন। প্ল্যাটফর্মের খালি বেঞ্চে মনে করুন আপনি একা বসে বসে শুধুমাত্র দেখছেন। সামনেই যেখানে যার থাকার কথা, নিজের নিজের জায়গায় কেউ নেই। কাছের মানুষ মায়া কাটিয়ে চলেছে দূর পাল্লায়। তাকিয়ে দেখুন এক মুহূর্তে সমস্ত মুখ ভিড় করেছে জানলায়। বুকের কাছে ফুলের গুচ্ছে নড়ছে কাছে থাকার ইচ্ছে, ওঠানো হাত বিদায় নিচ্ছে, রুমাল উঠছে রুমাল উঠছে। হঠাৎ দাঁড়িয়ে গিয়ে স্টেশনের এই স্থির চিত্র নড়িয়ে দিল ট্রেন। টেনেছিল নিশ্চয়ই কেউ চেন। আপনি তখন তাকিয়ে দেখছেন থেমে যাওয়ার এ বিকৃতি ধুলায় ফেলে দিয়েছে স্মৃতি। খুঁজছে সবাই পরস্পরকে ফেলে পালানোর জো। তবেই দেখুন সময় মতো যাওয়ার মধ্যেই জীবনের সৌন্দর্য।